Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy the class. Okay. আমি স্পোকেনের রুল দেখাচ্ছিলাম আপনাদের, তারই ধারাবাহিকতায় দেখেন আজকে কিছু রুল দেখাবো। সেটা হচ্ছে নেগেটিভ কোনো শব্দকে না বোধক করে যখন আমরা বলি তখন কি হয়। when we will use a negative sentence we can see that I was not fearless, she was not intelligent, we were not ready, you were not careful, they were not busy, I was not calm, I was not calm। এটা উচ্চারণ করব কাম। কাম মানে কি বলেন তো? কাম মানে হচ্ছে শান্ত, নট ক্লাম। এটা আমরা ক্লাম বলবো না। আমি নির্ভীক ছিলাম না, আই ওয়াজ নট ফিয়ারলেস। সে বুদ্ধিমান ছিল না, শি ওয়াজ নট ইন্টেলিজেন্ট। আমরা প্রস্তুত ছিলাম না, উই ওয়ার নট রেডি। আমরা প্রস্তুত ছিলাম, উই ওয়ার রেডি। তুমি সতর্ক ছিলে না, ইউ ওয়ার নট কেয়ারফুল। তারা ব্যস্ত ছিল না, দে ওয়ার নট বিজি। অর্থাৎ এখানে একটা মেইন পয়েন্ট আমরা বলতে পারি, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে শুধু তারপরে নট যোগ করে আমরা নেগেটিভ করতে পারি। তুমি ভীত ছিলে, ইউ আর ফিয়ারলেস। আর তুমি ভীত ছিলে না, ইউ আর নট ফিয়ারলেস। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। শোনা যায়? ইমদাদুল হক, সবাই বলবেন। আচ্ছা, যদি আপনারা কেউ শুনতে না পান, নেটওয়ার্কের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমার নাম্বারে ফোন দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, কারণ লাইনটা যে কোনো মুহূর্তে কেটে যাচ্ছে, ওয়াইফাইতে খুব সমস্যা করছে। তো দেখেন এই যে বিষয়টা আমি দেখালাম, সেটা হচ্ছে এখানে আমরা নেগেটিভ কিছু বাক্য তৈরি করলাম। কি করলাম বলেন? আমরা নেগেটিভ শব্দ তৈরি করেছি। কিভাবে করেছি? আমরা নেগেটিভ শব্দ তৈরি করেছি এইভাবে দেখেন। আমি নির্ভীক ছিলাম, আই ওয়াজ ফিয়ারলেস। হ্যাঁ, আমি নির্ভীক ছিলাম না, আই ওয়াজ নট ফিয়ারলেস। সে বুদ্ধিমান ছিল, শি ওয়াজ ইন্টেলিজেন্ট। সে বুদ্ধিমান ছিল না, শি ওয়াজ নট ইন্টেলিজেন্ট। আমরা প্রস্তুত ছিলাম না, উই ওয়ার নট রেডি। তুমি সতর্ক ছিলে না, ইউ ওয়ার নট কেয়ারফুল। আমরা একটা রুল দেখব, সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস নট প্লাস নাউন। সাবজেক্ট অর্থাৎ প্রথমে কর্তা, তারপর অজয়ের, তারপর নট, তারপর নাউন। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট এ স্টুডেন্ট। সে একজন ডাক্তার ছিল না, শি ওয়াজ নট এ ডক্টর। তারা খেলোয়াড় ছিল না, দে ওয়ার নট প্লেয়ার্স। তুমি একজন শিক্ষক ছিলে না, ইউ ওয়ার নট টিচার, ইউ ওয়ার নট আর টিচার। আমরা বন্ধু ছিলাম না, উই ওয়ার নট ফ্রেন্ডস। এইটা যদি অ্যাফার্মেটিভ করি, আমরা বন্ধু ছিলাম, উই ওয়ার ফ্রেন্ডস। আমরা বন্ধু ছিলাম না, উই ওয়ার নট ফ্রেন্ডস। আমরা কি বন্ধু ছিলাম? ওয়ার উই ফ্রেন্ডস? আফটার দ্যাট এক লাস্ট পর্যায়ে সেন্টেন্সের শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন দিব। ওয়ারেন্ট উই ফ্রেন্ডস? এটি একটি গল্প ছিল না, ইট ওয়াজ নট আ স্টোরি। তুমি একজন লেখক ছিলে না, ইউ আর নট এ রাইটার। সে একজন চিত্রশিল্পী ছিল না, শি ওয়াজ নট এ পেইন্টার। আমরা পর্যটক ছিলাম না, উই ওয়ার নট টুরিস্ট। এইখান থেকে আপনাদের অনেক বাক্য তৈরি করতে হবে। আমি একজন গায়ক ছিলাম, আই ওয়াজ এ সিঙ্গার। আমি একজন গায়ক ছিলাম না, আই ওয়াজ নট এ সিঙ্গার। সে একজন নেতা ছিল, হি ওয়াজ এ লিডার। সে একজন নেতা ছিল না, হি ওয়াজ নট এ লিডার। তারা দর্শক ছিল, দে ওয়ার, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, আচ্ছা, তারা দর্শক ছিল, দে ওয়ার অডিয়েন্স, দে ওয়ার নট অডিয়েন্স। তুমি একজন প্রকৌশলী ছিলে, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। তুমি প্রকৌশলী ছিলে না, ইউ আর নট অ্যান ইঞ্জিনিয়ার। এটি একটি প্রতিযোগিতা ছিল, ইট ওয়াজ এ কম্পিটিশন। এটি একটি প্রতিযোগিতা ছিল না, ইট ওয়াজ নট এ কম্পিটিশন। অর্থাৎ এখানে সাবজেক্ট দেখেন, সাবজেক্ট, তারপর অজ বা ওয়ার, সাবজেক্টের পর অজ বা ওয়ার, যেহেতু সেন্টেন্স গুলা পাস্ট ফর্মে রয়েছে, সাবজেক্টের পর অজ বা ওয়ার, তারপর নট, তারপর নাউন। সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার, তারপর নট, তারপর নাউন। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট এ ডক্টর। সাবজেক্টের পরে ওয়াজ বসেছে, হি ওয়াজ নট এ ডক্টর, হি ওয়াজ নট এ লিডার, দে ওয়ার নট অডিয়েন্স, ইট ওয়াজ নট এ কম্পিটিশন, শি ওয়াজ নট অ্যান অ্যাক্ট্রেস, আই ওয়াজ নট অ্যান অবজারভার, দে ওয়ার নট রিসার্চার, ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন। ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন ছিল না। এটা কি ছিল না? এটা একটা প্রশ্ন ছিল না। খেয়াল করি আমরা, তাহলে এখানে আমরা বাক্যগুলো গঠন করলাম, সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার, তারপর নট প্লাস নাউন। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা বাক্যগুলা গঠন করতে পারি। শুধু এইটা না, এই রুলকে ব্যবহার করে আমরা আরো অনেক বাক্য গঠন করতে পারি। আমরা কিভাবে বাক্য গঠন করব? আমরা
এখানে সাবজেক্টের পরে অজ অথবা ওয়্যার, তারপর নট, তারপর নাউন, প্রত্যেকটা শেষে কিন্তু নাউন বসাতে হবে। কি বসাতে হবে বলেন? নাউন। নেক্সট রুলটা একটু খেয়াল করবেন, খুব দারুণ একটা রুল। বলা হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অ্যাম ইজ আর, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অ্যাম ইজ আর প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অ্যাম ইজ আর প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। কোনো ব্যক্তি বা জিনিসের অবস্থা বা পরিচয় সম্পর্কে জানতে বর্তমান কালের প্রশ্ন তৈরি করতে হয়। কোনো জিনিসের অবস্থা বা পরিচয় সম্পর্কে জানার জন্য, যেমন তিনি কেমন আছেন, তিনি কেমন আছেন, তাহলে কেমন ইংরেজি কি? হাউ। হাউ ইজ হি, তিনি কেমন আছেন। তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় রং কি, তাহলে কি ইংরেজিটা কি হবে? হট। তাহলে হট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? এখানে বলতে পারেন মাই ফেভারিট কালার ইজ গ্রিন, মাই ফেভারিট কালার ইজ পার্পেল, মাই ফেভারিট কালার ইজ মেরুন। হ্যাঁ, যার যে কালারটা প্রিয় সে সেইটা বলতে হবে। তারা এখন কোথায়, কোথায় ইংলিশটা কি হবে? হোয়ার। তারা এখন কোথায়, হোয়ার আর দে। সর্বশেষ কিন্তু আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমাদের এই নোট অফ ইন্টারোগেশন দিতে মনে থাকে না, এক্সক্লামেশন মার্ক এবং কোয়েশ্চেন মার্ক, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে করে দিতে হবে, মনে রাখবেন। বলা হচ্ছে তারা এখন কোথায়, শেষে তো অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন ব্যবহার করতে হবে, তাই না? তো বলা হচ্ছে তারা এখন কোথায়, হোয়ার আর দে নাও। এই যে এখন, তাহলে নাও বসবে। হোয়ার আর দে নাও বলতে হবে নাও দে আর ইন ঢাকা, অথবা দে আর ইন ঢাকা নাও, দে আর ইন খুলনা নাও, দে আর ইন লন্ডন নাও। তাহলে দেখেছেন তারা এখন কোথায়, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমার রুল এখানে কি লিখে দিয়েছি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, স্ট্রাকচার দেখেন, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অ্যাম ইজ আর, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপর সেন্টেন্সের বাকি অংশ। বলা হচ্ছে তোমার প্রিয় রং কি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এই গাড়িটার দাম কত, দেখেন আপনার বাড়ির পাশে বা আপনার রিলেটিভ একটা গাড়ি কিনে নিয়ে এসেছে, আপনি তাকে ইংরেজিতে দামটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন, কিন্তু আপনি সেন্টেন্সটা সাজাতে পারছেন না। কিভাবে সাজাতে হবে? এই গাড়িটার দাম কত, হাউ মাচ ইজ দিস কার, হাউ মাচ ইজ দিস কার। এই ফুলের নাম কি, এই ফুলের নাম কি। তাহলে কি ইংরেজিটা আমরা জানি হোয়াট, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্লাওয়ার। কি বলতে হবে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্লাওয়ার, এই ফুলের নাম কি। নেক্সট সেন্টেন্স, এখানে আপনি বলতে পারেন দিস ইজ রোজ, দিস ইজ কল্ড রোজ, দিস ইজ নাইট কুইন, হ্যাঁ দিস ইজ কুইন। যে ফুলটা আপনি বলবেন দিস ইজ গোল্ড, মেরিগোল্ড, এই ফুলের নামটা আপনারা এখানে বসাবেন। সবচেয়ে সুন্দর জায়গাটি কোথায়, সবচেয়ে সুন্দর, আপনি ঢাকা শহরে বেড়াতে গিয়েছেন, একজনকে বলছেন যে সবচেয়ে সুন্দর জায়গাটি কোথায়, সেখানে আমাকে নিয়ে চলো। হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, সবচেয়ে, তাহলে সবচেয়ে সুন্দর, এখানে আমার প্রশ্ন করতে হবে কি, হুইচ মানে কোনটি, হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, সবচেয়ে সুন্দর জায়গা কোনটি। তিনি কারা, কি বলছে, তিনি কারা, প্রশ্ন করছে, তাহলে কারা ইংলিশ কি হবে, হু, হু আর দে। আজকের তারিখ কত, দেখেন আমাদের এই প্রশ্নটা প্রায় আমরা যখন তারিখ লিখতে চাই আমাদের অনেক সময় মনে থাকে না, তারিখটা ডেট আমাদের খেয়াল থাকে না, তখন কিন্তু আমরা এইটা বলতে পারি যে আজকের তারিখ কত। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা বলেন তো কি হবে, আজকের তারিখ কত, কি হবে, আজকের তারিখ কত, একটু বলেন তো। What date is it? হুম হুম What date is What is today? The date today? হোয়াট ইজ দ্য ডেট টুডে, থ্যাংক ইউ, অনেকেই বলতে What is পেরেছে। the date? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেট বলেন। এই দেখেন এখানে আজকের তারিখ কত, তাহলে হট মানে হচ্ছে কত বা কি, তো আজকের তারিখ কত, হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে। এই জিনিসের মান কেমন, আপনি সুপার শপে গিয়ে একটা নতুন পণ্য কিনবেন, তো ওখানে যে হেল্পার রয়েছে তাকে আপনি শপকিপারকে বলছেন এই জিনিসটার মান কেমন হবে, তো হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দিস আইটেম, হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দিস আইটেম, এই জিনিসের মান কেমন। এটি কি ধরনের ফল, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইজ দিস, কি বললাম দেখেন, এটি বলা হচ্ছে এটি কি ধরনের ফল। আপনি একটা নতুন ফল দেখছেন, দেখে আপনি কাউকে জিজ্ঞাসা করছেন যে হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইট ইজ, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইজ দিস, এটি কি ধরনের ফল। তিনি তোমার কে, তিনি তোমার কে, হু ইজ হি টু ইউ, হু ইজ হি তিনি কে, টু ইউ তোমার, টু ইউ মানে কি তোমার। এই বিল্ডিংটি কি ধরনের, এই বিল্ডিংটি কোন ধরনের, আবাসিক নাকি অফিস নাকি কোনো কর্পোরেট অফিস। হোয়াট টাইপ অফ বিল্ডিং ইজ দিস, কি বললাম বলেন, হোয়াট টাইপ অফ বিল্ডিং ইজ দিস, এইটি কোন ধরনের বিল্ডিং। আচ্ছা, তো
তো এখানে আপনাকে সেইভাবে কিন্তু উত্তরগুলো দিতে হবে। আমি শুধু প্রশ্ন করছি, উত্তরগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। দেখেন পরবর্তীতে একটা প্রশ্ন করব, WH ওয়ার্ড প্লাস অজ বা ওয়্যার, WH ওয়ার্ড প্লাস অজ বা ওয়্যার প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। প্রথমে WH ওয়ার্ড দিতে হবে, তারপর অজ ওয়্যার দিতে হবে, তারপর অ্যাজেক্টিভ অথবা নাউন দিতে হবে। যেমন দেখেন, সে গতকাল কেমন ছিল, সে গতকাল কেমন ছিল, হাউ ওয়াজ হি ইয়েস্টারডে, হাউ ওয়াজ হি ইয়েস্টারডে। তোমার প্রথম শিক্ষক কে ছিলেন? আপনি যখন প্রাইমারি স্কুলে বা কিন্ডারগার্টেন বা প্লে নার্সারিতে পড়েছিলেন, তখন বলা হচ্ছে যে তোমার প্রথম শিক্ষক কে ছিল, হু ওয়াজ ইয়োর ফার্স্ট টিচার। দেখেছেন, এখানে নাম বলতে পারেন, মাই ফার্স্ট টিচার ওয়াজ মিস্টার রতন, মাই ফার্স্ট টিচার ওয়াজ মিস্টার ইব্রাহিম, মাই ফার্স্ট টিচার ওয়াজ মিস্টার খলিল। যার যে টিচারের নামটা যদি জানা থাকে সেইটা এখানে ব্যবহার করতে হবে। তারপর দেখেন মুভিটা কেমন ছিল। আপনি আপনার এক ফ্রেন্ডকে একটা মুভি দেখার জন্য তাকে বলেছেন যে এই মুভিটা দেখো, এটা খুব একটা ভালো মুভি। তো এখানে কি বলা হচ্ছে যে মুভিটা কেমন ছিল, তাকে আপনি প্রশ্ন করছেন যে তুমি কি মুভিটা দেখেছো, এই মুভিটা কেমন ছিল। তাহলে প্রশ্নটা আপনাকে এখানে হাউ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে বলেন? হাউ দিয়ে। হাউ ওয়াজ দ্য মুভি, মুভিটা কেমন ছিল। দেখেন টেন্সের ব্যবহারে চলে আসছে প্রত্যেকটা জায়গায়। আমরা দেখবেন জুতা পরি না, স্যান্ডেল বা জুতাকে বলা হয়, এই জুতার তলে যে জিনিসটা জুতাকে সাপোর্ট দিয়ে রাখে, এটাকে বলা হচ্ছে সোল। সোল মানে হচ্ছে ওই জুতার প্রাণ, তাই না? সোল মানে আত্মা। তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের সোল কিন্তু এই টেন্স। টেন্সটা ভালো করে বোঝা শিখতে হবে, বুঝতে হবে। মুভিটা কেমন ছিল, মুভিটা এবং কেমন এই দুইটা ওয়ার্ড আপনাকে বাদ দিতে হবে। এই ছিল শব্দটা নিয়ে একটু গবেষণা করতে হবে। মুভিটা কেমন ছিল, তাহলে কি হবে? হাউ ওয়াজ দ্য মুভি, হাউ ওয়াজ দ্য মুভি। যদি বলা হয় মুভিটা কেমন, শুধু এতটুকু বললাম মুভিটা কেমন, তাহলে এখানে আপনি কিভাবে কি করবেন? এখানে মুভিটা কেমন, মুভি রয়েছে আর কেমন রয়েছে, ভার্ব কি আছে? নেই। এখানে ভার্বটা কিভাবে বের করবেন? এখানে মনে মনে অ্যাম ইজারকে ভার্ব ধরে নিতে হবে, কল্পনায় আনতে হবে। অঙ্ক করার সময় আমরা দেখবেন কল্পনা করি, আমরা মনে করি যে একটা প্রথমে লিখি না, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই। এখানে আপনাকে মনে মনে ভেবে নিতে হবে মুভিটা কেমন, এটা এভাবে বলতে হবে মুভিটা কেমন হয় বা মুভিটা হয় কেমন। হাউ ইজ দ্য মুভি, প্রেজেন্ট টেন্সে হলে ইজ আর পাস্ট টেন্সে হলে অজ। মুভিটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য মুভি। মুভিটা কেমন, হাউ ইজ দ্য মুভি। অনুষ্ঠানের পরিবেশ কেমন ছিল, অনুষ্ঠানের পরিবেশ কেমন ছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইভেন্ট। অনুষ্ঠানের পরিবেশ কেমন ছিল, এইটা না বলে আমি যদি ফিউচার টেন্সে বলি অনুষ্ঠানের পরিবেশটা কেমন হবে, তখন এখানে ওয়াজের পরিবর্তে উইল বি, হোয়াট উইল বি দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইভেন্ট। সেরা খেলোয়াড় কে ছিল, হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার। হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার। এটি কি ধরনের জিনিস ছিল, হাউ ওয়াজ দ্য, সরি, আবহাওয়াটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য ওয়েদার। তারা তখন কিভাবে ছিল। হুম তারপর দেখেন, তোমার শেষ ছুটির গন্তব্য কোথায় ছিল, হোয়ার ওয়াজ ইওর লাস্ট হলিডে ডেস্টিনেশন। তোমার শেষ ছুটির গন্তব্য কোথায় ছিল, হোয়ার ওয়াজ ইওর লাস্ট হলিডে ডেস্টিনেশন। এই বইয়ের লেখক কে। দেখেন এই বাক্যগুলো আপনাকে তৈরি করতে হবে, এই বাক্যগুলোর থেকে উত্তর তৈরি করতে হবে, প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলোও দিতে হবে। তারা কোথায় ছিল, তারা ঢাকায় ছিল, তারা আমেরিকায় ছিল। মুভিটা কেমন ছিল, দ্য মুভি ওয়াজ এক্সিলেন্ট, দ্য মুভি ওয়াজ মার্ভেলাস, দ্য মুভি ওয়াজ নাইস, দ্য মুভি ওয়াজ গুড। তাহলে এখানে মুভিটা কেমন ছিল, এর ইংলিশ কি হবে, হাউ ওয়াজ দ্য মুভি, হাউ ওয়াজ দ্য মুভি। দেখেন আমরা প্রশ্ন করতে পারি না, যার কারণে ইংরেজি ভাষাটা আমরা অনেক পিছিয়ে আছি। প্রশ্ন করা শিখতে হবে। শুধু টেন্স, শুধু সেন্টেন্স, শুধু ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো শিখলাম, শুধু আপনাদেরকে বিভিন্ন রিডিং প্র্যাকটিস করালাম, হবে না। প্রশ্ন যদি না করা যায় তাহলে কিন্তু উত্তরটাও আমরা দিতে পারবো না। আগে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা শিখবো কিভাবে? প্রশ্ন করা শিখতে গেলে আমাদের এই জায়গাটা ভালোভাবে খেয়াল করতে হবে। কোন জায়গাটা দেখেন, আমরা দেখছি যে অনুষ্ঠানের পরিবেশ কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইভেন্ট। সেরা খেলোয়াড় কে ছিল, মনে করেন একটা খেলা হয়েছে, সেখানে সেরা খেলোয়াড় কে ছিল, কি বলবেন, হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার। যদি এইটা ইসে বলেন প্রেজেন্ট টেন্সে, সেরা খেলোয়াড় কে, হু ইজ দ্য বেস্ট প্লেয়ার। কি হবে, সেরা খেলোয়াড় কে, হু ইজ দ্য বেস্ট প্লেয়ার। আবহাওয়া কেমন ছিল, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। আবহাওয়াটা গতকাল কেমন ছিল।
তো দেখেন এই বাক্যগুলো আমরা এই রুলগুলো একটু ভেবে দেখেন, প্রতিনিয়ত এখান থেকে আমাদের কথা বলার প্রয়োজন পড়ে। আমরা কথা বলতে গেলে এই যে শব্দগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা থেকেই কিন্তু আমাদের কথা বলতে হয়। এটা দেখেন, তুমি একজন মেধাবী ছাত্র, কি হবে? একজন বলেন তো, তুমি একজন মেধাবী ছাত্র, এই বাক্যটা বলেন কি হবে? তুমি একজন মেধাবী ছাত্র। ইমদাদুল হক বলেন। হ্যাঁ, এটা বলা যায় ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট। দেখেন এখানে অনেকেই বলবেন ইউ আর এ গুড স্টুডেন্ট বা ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু এখানে ব্রাইট শব্দটা দিলে বেশি ভালো হয়। ব্রাইট মানে হচ্ছে মেধাবী, তুমি একজন মেধাবী ছাত্র, ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট। আমরা কঠোর পরিশ্রমী সহকর্মী বৃন্দ, আমরা যারা এক অফিসে কাজ করি সবাই কঠোর পরিশ্রমী। উই আর হার্ড ওয়ার্কিং কলিগস। কলিগ বানানটা দেখে রাখবেন, COLLEGUES। উই আর হার্ড ওয়ার্কিং কলিগস, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার। সে একজন সৃজনশীল লেখক, শি ইজ আ ক্রিয়েটিভ রাইটার। তুমি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, ইউ আর এ ট্যালেন্টেড মিউজিশিয়ান। তারা বিখ্যাত শিল্পী, দে আর ফেমাস আর্টিস্ট, দে আর ফেমাস আর্টিস্ট। তারপর দেখেন এটি একটি চমৎকার গল্প, ইট ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি। সে একজন সাহসী নেতা, কি হবে? সে একজন সাহসী নেতা, হি ইজ আ ব্রেভ লিডার। দেখেছেন এই কথাগুলো? দেখেন আমি এখানে যা যা শিখাচ্ছি একটু চিন্তা করে দেখেন, এগুলো আমাদের প্রতিনিয়ত বলার প্রয়োজন পড়ে। এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি কথা বলতে গেলে। প্রতি মিনিটে আমাদের এই যে এটি একটি চমৎকার গল্প, আপনাকে একজন একটা গল্প বলেছে, গল্পটা চমৎকার, আপনি বলছেন এটি একটি চমৎকার গল্প। তুমি একজন তুমি একজন নম্র ব্যক্তি, ভদ্র ব্যক্তি, কি হবে? ইউ আর আ হাম্বেল পারসন। হাম্বেল, হাম্বেল মানে হচ্ছে নম্র বা ভদ্র। এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। ইটস আ ইটস আ রিস্কি ডিসিশন। রিস্কি মানে কি? ঝুঁকিপূর্ণ। সে একজন দয়ালু চিকিৎসক, হি ইজ আ কাইন্ড ফিজিশিয়ান। দেখেন, হি ইজ আ কাইন্ড ফিজিশিয়ান, আপনি একটা ডক্টরের কাছে গিয়েছেন, সে আপনার সাথে এত মধুর ব্যবহার করলো এবং আপনাকে এত সুন্দরভাবে ওষুধগুলো লিখে দিল, আপনার রোগটাও কিন্তু সেরে গেল দ্রুত। আপনি বলছেন যে, একজনের নাম উল্লেখ করে বলছেন মিস্টার রহিম, মিস্টার রিজাউল করিম, একজন দয়ালু চিকিৎসক, সে একজন দয়ালু চিকিৎসক। হি ইজ আ কাইন্ড ফিজিশিয়ান, হি ইজ আ কাইন্ড ফিজিশিয়ান। তুমি একজন উদ্যমী উদ্যোক্তা। উদ্যোক্তা ইংরেজি জানেন? এন্টারপ্রিনিয়ার। মনে রাখবেন এই শব্দগুলা। তো দেখেন এই যে কথাগুলো আমি বলছি, এগুলো আমরা কিন্তু এই হু ব্যবহার করব, হাউ ব্যবহার করব, হট ব্যবহার করব। প্রশ্ন না করলে কিন্তু কখনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আগে হচ্ছে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে, তারপর হচ্ছে উত্তর দেওয়া শিখতে হবে। প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয়, উত্তর দিবেন পাস্ট টেন্সে। প্রশ্ন পাস্ট টেন্সে হইলে উত্তর পাস্ট টেন্সে দিতে হবে। তোমার প্রথম বন্ধুটি কে ছিল? তোমার প্রথম বন্ধুটি কে ছিল? হু ওয়াজ ইওর ফার্স্ট ফ্রেন্ড? হু ওয়াজ ইওর ফার্স্ট ফ্রেন্ড? ক্লাসটি কেমন ছিল? আমি একটা ক্লাস, গতকালকের ক্লাসটা যদি বলি, ক্লাসটি কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ক্লাস? কি হবে বলেন? হাউ ওয়াজ দ্য ক্লাস? ক্লাসটি কেমন ছিল? এটি কি ধরনের পরীক্ষা ছিল? এটি কি ধরনের পরীক্ষা? আপনি ঢাকায় একটা পরীক্ষা দিতে গিয়েছেন, আপনি বাসায় আসলে আপনার আম্মু জিজ্ঞাসা করছে যে তুমি যে পরীক্ষাটা দিতে গিয়েছিলে এটা কোন ধরনের পরীক্ষা ছিল? কি হবে? হোয়াট টাইপ। হোয়াট টাইপ শব্দের অর্থ হচ্ছে কোন ধরনের। হোয়াট টাইপ অফ এক্সাম ওয়াজ ইট? হোয়াট টাইপ অফ এক্সাম ওয়াজ ইট? এটা কোন ধরনের পরীক্ষা ছিল? দেখেন, আমি একজন সুখী শিক্ষক, আই অ্যাম এ হ্যাপি টিচার। সে একজন সফল ডাক্তার, হি ইজ আ সাকসেসফুল ডক্টর। তাহলে এখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এই যে দেখেন এম ইজ আর, অথবা এম ইজ আর অ্যাডজেক্টিভ অথবা নাউন। আমরা একজন দায়িত্বশীল মানুষ, উই আর, আমাদের দল একটা দায়িত্বশীল দল বা দায়িত্বশীল মানুষ, উই আর এ টিম অফ রেসপন্সিবল পিপল। এটি একটি চমৎকার গল্প, ইট ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি। সে একজন সাহসী নেতা। আপনাদের ভিতরে থেকে কেউ একজন পড়বেন, একটু মিউট করবেন, আমি বলছি, সে মিউট করবেন আর সবাই আনমিউট করে রাখবেন। আচ্ছা যাই হোক, আনমিউট করেন তো একটু দেখি কে বলতে পারেন এখানে। আব্দুল গনি, আপনি পড়বেন। আব্দুল গনি, আর কেউ কথা বলবেন না, তাহলে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। আব্দুল গনি আনমিউট করেন, ক্যান ইউ হিয়ার মি? আমেনা আক্তার নিপু, দ্রুত করতে হবে, যে দ্রুত না করবে তাকে নিতে পারবো না। আমেনা আক্তার নিপু। হুম। অন্তর মন্ডল। জি স্যার। হ্যাঁ, আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, আপনার সাউন্ড কম, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে, ভালো আছেন তো? জি স্যার, নমস্কার। নমস্কার। হ্যাঁ আচ্ছা, আপনি এই বাক্যগুলো পড়েন, এই ডান পাশে এগুলো পড়বেন, দেখতে পাচ্ছেন? দেখেন আমি একটু বড় করে দেই,
এগুলো পড়েন। আমরা একদল দায়িত্বশীল মানুষ, এটি একটি চমৎকার গল্প, সে একজন সাহসী নেতা। এই ডান পাশের এই রো থেকে আপনি পড়েন, দ্রুত পড়তে হবে, বাংলা এবং ইংরেজি। হ্যাঁ পড়েন। আমরা একদল দায়িত্বশীল মানুষ। We are a team of responsible people. পিপল, হ্যাঁ। একটি চমৎকার গল্প। It is a wonderful story. সে একজন সাহসী নেতা। He is a brilliant leader. আমি একজন উদ্ভাবক। I am an environmental innovator. তুমি একজন নম্র ব্যক্তি। ইউ আর এ ইনভেন্টর, এটা উচ্চারণ করবেন ইনভেন্টর। আমি একজন উদ্ভাবক। আই অ্যাম অ্যান ইনোভেটিভ ইনভেন্টর। ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী, হ্যাঁ উদ্ভাবক। তুমি একজন নম্র ব্যক্তি, পড়েন, তুমি একজন নম্র ব্যক্তি। হাম্বল পারসন। আমরা শক্তিশালী প্রতিযোগী। উই আর স্ট্রং কম্পিটিটরস। হ্যাঁ কম্পিটিটরস মানে হচ্ছে প্রতিযোগী। তারপর সে একজন দয়ালু চিকিৎসক। হি ইজ এ কাইন্ড ফিজিশিয়ান। তুমি একজন উদ্যমী উদ্যোক্তা। ইউ আর এ প্যাশনেটেড এন্টারপ্রেনিউর। দেখেন আমাদের এই ওয়ার্ড গুলা বেশি বেশি করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্যাশনেট এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা। আমরা এই উদ্যোক্তা কথাটা কিন্তু প্রায়ই বলি, কিন্তু আমরা এটা জানি না উদ্যোক্তার ইংরেজিটা কি। এন্টারপ্রাইজ দেখবেন বিভিন্ন দোকানের সামনে লেখা থাকে ভাই ভাই এন্টারপ্রাইজ, তারপরে আরো অনেক শব্দ লেখা থাকে, তাই না? আমরা যেখানে যে শব্দ, অজানা শব্দ জানবেন, দেখবেন এটা নিয়ে গবেষণা করতে হবে। এখন তো বিভিন্ন রকমের সাপোর্টিভ মিডিয়া রয়েছে, এখান থেকে সাপোর্ট নিতে হবে। একটা বিষয় যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু হবে না, বিষয়টা আপনাকে জেনে তারপরে অন্য জায়গায় যেতে হবে। মৌসুমী দত্ত, একটু আনমিউট করেন তো। সুন্দর। আপনি এই বাম পাশের এইগুলা পড়বেন। আমি একজন সুখী শিক্ষক, সে একজন সফল উদ্যোক্তা, পড়েন। ওকে স্যার। আমি একজন সুখী শিক্ষক। আই এম আ হ্যাপি টিচার। সে একজন সফল ডাক্তার। হি ইজ এ সাকসেসফুল ডক্টর। তারা ভালো বন্ধু। দে আর গুড ফ্রেন্ডস। তুমি একজন মেধাবী ছাত্র। ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট। আমরা কঠোর পরিশ্রমী সহকর্মী। উই আর হার্ড ওয়ার্কিং কলিগ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। সে একজন সৃজনশীল লেখক। শি ইজ আ ক্রিয়েটিভ রাইটার। তুমি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। ইউ আর আ ট্যালেন্টেড মিউজিশিয়ান। তারা বিখ্যাত শিল্পী। দে আর ফেমাস আর্টিস্ট। থ্যাংক ইউ। এই যে দেখেন কতগুলা বাক্য, তারা বিখ্যাত শিল্পী, দে আর ফেমাস আর্টিস্ট। আচ্ছা আপনি এখানে বলেন তো, এই বাক্যকে আপনি নেগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, এই লাস্টের বাক্যটা দে আর ফেমাস আর্টিস্ট, এটা নেগেটিভ কি হবে? দে আর নট। They are famous artists. They aren't famous artists. Are they famous artists? Aren't they famous artists? ধন্যবাদ। aren't they famous artists অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হলো। তাহলে এইভাবে যদি আমরা একটা বাক্যকে কনভার্ট করি, এখানে আরো কিছু বাক্য দিয়েছি, দেখেন এই বাক্যগুলো কেমন আছে। এই বাক্যগুলো হচ্ছে আমরা এইভাবে বলবো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন। তারা শিশুটির নাম জন রাখলো। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? সাবজেক্টের পর ভার্ব দিব, তারপর অবজেক্ট দিব, তারপর নাউন দিব। হ্যাঁ, এইগুলো মৌসুমী আপনি একটু পড়েন তো। তারা শিশুটির নাম রাখলো জন। হ্যাঁ পড়েন। তারা শিশুটির নাম জন রাখলো। দে নেমড দ্য বেবি জন। তিনি তাকে বোকা বানালেন। হি কলস হিম আ ফুল। সে আমাকে একটি কলম দিল। হি গেভ মি আ পেন। আমি তাকে একটি বই পাঠালাম। আই সেন্ট হিম আ বুক। তারা আমাদের উপহার দিল। দে গেভ আস গিফট। হ্যাঁ, শিক্ষক ছাত্রদের কাজ দিলেন। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক বা ওয়ার্ক। তাহলে তারা শিশুটির নাম রাখলো জন, অথবা তারা শিশুটির নাম জন রাখলো। মনে করেন আপনার ফ্যামিলিতে একজন নবাগত সন্তান এসেছে, শিশু এসেছে, তো আপনারা তার নাম রাখলেন জন, তার নাম রাখতে পারেন জনি, তার নাম রেখেছেন রুবেল, তার নাম রেখেছেন মিতু, যে যে নাম পছন্দ করেন। তো এই যে নামটা কিভাবে রাখবেন, এই বাক্যটা কিভাবে বলবেন? তারা শিশুটির নাম জন রাখলো। তাহলে এই যে দেখেন এই ধরনের বাক্য, সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর নাউন। দে নেমড দ্য বেবি। এই নেম মানে হচ্ছে নাম,
আবার নেমড মানে হচ্ছে নামকরণ করা, ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে কিন্তু পানি দেওয়া। তো তারা শিশুটির নাম জন রাখলো, দে নেমড দ্য বেবি জন, তিনি তাকে বোকা বানালেন। হি কল্ড হিম আ ফুল, সে আমাকে একটি কলম দিল। হি গেভ মি আ পেন, তিনি আমাকে একটি বই পাঠালেন, আমি তাকে একটি বই পাঠালাম। আই সেন্ট হিম, দেখেন সেন্ড মানে হচ্ছে পাঠানো, ওর ভিটু হচ্ছে সেন্ট, আমি তাকে একটি বই পাঠালাম। আই সেন্ট হিম আ বুক, তারা আমাদের উপহার দিল। দে গেভ আস গিফট, কি হবে, দে গেভ আস গিফট। এরপর কিছু বাক্য আমরা দেখব, সেটা সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অ্যাডজেক্টিভ, শেষে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আগের রুলটা একই রকম ছিল, শুধু সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এখানে নাউন দিয়েছিলাম, আর শেষে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। যেমন সে আমাকে খুশি করেছে, হি মেড মি হ্যাপি, হি মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করেছে। তারা তাকে উত্তেজিত করেছিল, দে মেড হিম এক্সাইটেড, তারা তাকে উত্তেজিত করেছিল, দে মেড হিম এক্সাইটেড। শিক্ষিকা ক্লাসটিকে শান্ত রাখলেন, শিক্ষিকা ক্লাসটিকে শান্ত রাখলেন। দ্য টিচার কেপ্ট দ্য ক্লাস কোয়াইট, দ্য টিচার কেপ্ট দ্য ক্লাস কোয়াইট। এই সংবাদ আমাকে চিন্তিত করেছে। আপনি হঠাৎ নিউজ পেপারে এমন একটা সংবাদ দেখলেন যেটা দেখে আপনি চিন্তিত হয়ে পড়লেন, তো কি বলছেন, মনে মনে বলছেন যে এই সংবাদটি আমাকে চিন্তিত করেছে। দিস নিউজ মেড মি ওয়ারিড, চিন্তিত করেছিল বা করেছে, দিস নিউজ মেড মি ওয়ারিড। দেখেন এইভাবে এই স্ট্রাকচার গুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। নিচের কথাগুলি যে 50টি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব অফ ম্যানার দেওয়া হলো, যেমন দেখেন কুইকলি দ্রুত, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, স্লোলি ধীরে, সফটলি মৃদু স্বরে বা ধীরে ধীরে, লাউডলি জোরে, ক্লিয়ারলি স্পষ্টভাবে, কেয়ারফুললি সতর্কতার সাথে, হ্যাপিলি আনন্দের সাথে, প্যাশেন্টলি ধৈর্যের সাথে, লোভের সাথে, গ্রিডিলি সৎভাবে, অনেস্টলি সততার সাথে, ট্রুথফুললি গোপনে, সিক্রেটলি চতুরতার সাথে, ক্লেভারলি তাড়াহুড়ো করে, হ্যাস্টলি হ্যাস্টলি। তো এই শব্দগুলো দিয়ে আপনাদেরকে বাক্য করতে হবে। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে এই বাক্য, এই ওয়ার্ডগুলা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এইগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এই হোমওয়ার্ক না করলে আপনি সারা জীবন ক্লাস করে যাবেন, একের পর এক ক্লাস করতে থাকবেন, নিজে যদি চেষ্টা না করা হয় তাহলে কিন্তু কোনো মানে ডিরেক্ট ফলাফল দেখতে পারবেন না। আপনি যদি এই বাক্য ওয়ার্ডগুলো দিয়ে বাক্য করেন, দেখবেন ওইগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, নতুন নতুন বাক্যও তৈরি হবে। বাক্য তৈরি করতে গেলে কি করতে হয়, আমাদের এই পদ্ধতিটা সব থেকে বেস্ট পদ্ধতি। দেখেন আমি স্কুলে যাই, এই ক্লাসটা আপনাদের আমি একবার নিয়েছিলাম, বলেন। স্যার ন্যারেশন নিয়ে একটা ক্লাস নিলে ভালো হতো। ধন্যবাদ ধন্যবাদ, মৌসুম অপ্সরা, তাই না, নামটা যেন কি, অপ্সরা। আচ্ছা, ন্যারেশন নিয়ে একটা ক্লাস নিব, আমার হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু লিখে দেন। আমি দুইটা ইয়ে পেয়েছি, অনুরোধ পেয়েছি, একটা হচ্ছে ন্যারেশনের ক্লাস, আর কে জানি বলেছেন লিঙ্কার্স এর ক্লাস, কানেক্টরস, এইটার ক্লাসটা আমি আগামী দুইটা ক্লাস নিব, ন্যারেশন এবং লিঙ্কার্স, এটা একটু লিখে দেন প্লিজ। আচ্ছা, তো দেখেন এই যে জায়গাটা বললাম যে এখানে ভার্ব চেঞ্জ করবেন, আমি জাস্ট এখানে একটা নমুনা প্রশ্ন আপনাদের সামনে আমি হাজির করেছি যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। এখানে আপনি বাক্য সাজাবেন কিভাবে, বাক্য সাজাতে হবে, আমি স্কুলে যাই লিখবেন আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। এখানে রাইট বাদ দিয়ে আপনি প্লে আনতে পারেন, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল। এখানে 30টা বাক্য আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রেখেছি। এই 30টা বাক্য আপনারা প্রত্যেকটা বাক্যে গো পাবেন, ভার্বটা হচ্ছে গো। দেখেন প্রত্যেকটা জায়গায় গো এর ব্যবহার করেছি, কেমন হয় জানেন, আমি অবশ্যই স্কুলে যাব, দেখেন আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব না, এই মাস্ট নট কে সংক্ষেপে বলা হচ্ছে মাসেন্ট, কি বলা হচ্ছে, মাসেন্ট, আই মাসেন্ট গো টু স্কুল। এখানে আপনি যদি বলেন আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দা ওয়ার্ক, কি বললাম, আই মাস্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করব না, আই মাস্ট নট, আই মাসেন্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই মাছ ধরবো, আই মাস্ট ক্যাচ ফিশ, আই মাস্ট ক্যাচ ফিশ। আমি অবশ্যই মাছ ধরবো না, আই মাসেন্ট ক্যাচ ফিশ।
তো দেখেন এই গো এর পরিবর্তে আপনারা পেলে ব্যবহার করতে পারেন, আপনারা টক ব্যবহার করতে পারেন, রাইড ব্যবহার করা যায়, তারপর ক্যাচ ব্যবহার করা যায়, ম্যাচ ব্যবহার করা যায়, টাচ ব্যবহার করা যায়, ছন্দেও বলা যায়। তো এই শব্দগুলা ব্যবহার করে বিভিন্ন ভার্ব আপনারা বাক্য তৈরি করতে পারেন। মুভ করা শিখতে হবে একটা জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায়। দেখবেন অঙ্কের কিন্তু একটা সূত্র দিয়ে একটা অঙ্ক শেখার পরে ওইখান থেকে বিভিন্ন সংখ্যা পরিবর্তন করে করে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করানো হতো। এখানেও ইংলিশটা ঠিক তাই। এই যে দেখেন যে জায়গাটা আমি আপনাদের জন্য দিয়ে রেখেছি, এখানে একটা গো ভার্ব ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? গো ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আপনি এখানে অবজেক্টও বাদ দিতে পারেন, আই গো, আমি যাই। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো। আমি কি যাই না? ডোন্ট আই গো। খেয়াল করেন। তাহলে এইভাবে যদি আমরা বাক্য তৈরি করি, এখান থেকে আপনি আরো করতে পারবেন। এখান থেকে নেগেটিভ করা যায়, এখান থেকে ইন্টারোগেটিভ করা যায়, এখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো এই যে শব্দগুলো আপনাদেরকে দিলাম, এইগুলো আপনারা বাক্য তৈরি করবেন। যদি আপনাদের লেখার মতো সময় হাতে না থাকে, এখন তো ঈদের ছুটি চলে আসছে, প্রত্যেকেরই এখন মোটামুটি ফ্রি টাইম। আপনারা এই কাজগুলো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এই যে নাম্বারটাও এখানে দেওয়া আছে, এই নাম্বারে কাজগুলা পাঠাবেন। যদি লিখতে সমস্যা হয়, আরো একটা অত্যন্ত সহজ পদ্ধতি আছে, হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ড রয়েছে। হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ডে এই কাজগুলো আপনারা মুখে বলবেন। এই দেখবেন 1-2 মিনিটে, বড় জোর 5 মিনিটে হয়ে যাবে। তো 24 ঘন্টায় 1440 মিনিট, এর ভিতরে 5টা মিনিট কি আপনি ইংলিশের পিছনে দিতে পারবেন না? কেন পারবেন? অবশ্যই পারবেন। 5 মিনিট মাত্র সময় দিবেন। প্রতিদিন 5 মিনিট দিলেও দেখবেন আপনি একটা মাসে অনেক কিছু অর্জন করতে পেরেছেন। অনেক, আপনার অর্জনটা অনেক। এই যে দেখেন, পুরাটা দিন সময় নির্দেশের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ অ্যাডভার্বস সময় নির্দেশ করে। আমরা এগুলা অনেকে জানি, অনেকে জানি না। পুরা দিন, অল ডে। পুরা রাত, অল নাইট। এখন থেকে, ফ্রম নাও। সময়ে সময়ে, ফ্রম টাইম টু টাইম। সময়ে সময়ে, কিছুক্ষণের জন্য, ফর এ হোয়াইল। আপাতত, ফর দ্য টাইম বিং। আপাতত দেখেন, আমরা অনেক সময় বলি না, আমি আপাতত ভালো আছি, আমি আপাতত এই বাইকটা কিনতে চাই, আমি আপাতত এই ড্রেসটা কিনতে চাই। এই আপাতত এর ইংরেজিটা হবে ফর দ্য টাইম বিং। মাঝে মধ্যে, অনস ইন আ হোয়াইল, এই মুহূর্তে, এট দ্য মোমেন্ট। বহুদিন ধরে, ফর এক্সিস, ফর এজেস। চিরতরে, ফর গুড। চিরতরে ইংরেজি কি হবে? ফর গুড। তিনি চিরতরে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। আচ্ছা, তখন পর্যন্ত, আনটিল দেন। সম্প্রতি। সম্প্রতি ইংরেজি কি? রিসেন্টলি বা লেটলি। হুম এর মধ্যে, ইন দ্য মিন টাইম। এর মধ্যে ইংরেজি কি? ইন দ্য মিন টাইম। তো দেখেন, এই সময় নির্দেশক অ্যাডভার্ব গুলো একটু পড়তে হবে বারবার, বা নির্দিষ্ট সময় নির্দেশক, রিপিটিভ টাইম, যেমন ডেইলি, প্রতিদিন, প্রতি সপ্তাহে, উইকলি, প্রতি মাসে, মান্থলি, ইয়ারলি, প্রতি বছর, এভরিডে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, এভরি উইক, এভরি মান্থ, প্রতি মাসে, এভরি ইয়ার, প্রতি বছর, সামটাইমস, মাঝে মাঝে, অফেন, প্রায়ই, ফ্রিকোয়েন্টলি। দেখবেন আমরা লোডশেডিং প্যারাগ্রাফে এইটা ব্যবহার করি। ঘন ঘন, ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, ঘন ঘন বিদ্যুৎ আসে। তাহলে এই শব্দগুলো আমরা ফ্রিকোয়েন্টলি দিয়ে বলতে পারি। ফ্রিকোয়েন্টলি অর্থ হচ্ছে ঘন ঘন। তারপর দেখেন, রেয়ারলি, খুব কম। রেয়ারলি শব্দের অর্থ কি হবে? খুব কম। তারপর দেখেন, অলওয়েজ, সর্বদা। নেভার, কখনো না। এই শব্দগুলা যদি আপনি মুখস্থ করেন, আপনি বাক্য তৈরি করতে পারবেন, অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। কানেক্টরস, লিঙ্কার্স, এগুলো ব্যবহার করে। তারা কাল স্কুলে আসেনি। তারা গতকাল বা কাল স্কুলে আসেনি। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, দেখেন এই যে শব্দগুলা, এই যে সেন্টেন্স গুলা, আমি গত পরশু বই কিনেছিলাম। এই গত পরশু ইংরেজিটা কি? আই বট এ বুক দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আই বট এ বুক দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আমরা আগামী পরশু ভ্রমণে যাব। উই উইল গো অন এ ট্রিপ দ্য ডে আফটার টুমরো। দেখেন, দ্য ডে আফটার টুমরো, টুমরো মানে হচ্ছে আগামীকাল, আর ইয়েস্টারডে মানে গতকাল, আর টুডে মানে হচ্ছে আজ। তো যদি বলা হয় আগামী পরশু, গত পরশু ইংরেজি কি?
দ্য ডে বিফোর ইয়েস্টারডে, আগামী পরশু, দ্য ডে আফটার টুমরো, আগামী পরশু, দ্য ডে আফটার টুমরো, আমরা আগামী পরশু ভ্রমণে যাব। উই উইল গো অন এ ট্রিপ দ্য ডে আফটার টুমরো, সে 2 দিন আগে এখানে এসেছিল। হি কেম হেয়ার 2 days এগো। দেখছেন এখানে আপনার টেন্সের প্রয়োজন পড়ছে কিভাবে, সে গত 2 দিন আগে এখানে এসেছিল, তাহলে এখানে এসেছিল কি হবে, হি কেম হেয়ার 2 days এগো, তারা 2 দিন পরে ফিরে আসবে। দে উইল রিটার্ন 2 days লেটার, আমি 2 মাস আগে এই চাকরি শুরু করেছি, আমি 2 মাস আগে এই চাকরি শুরু করেছি। আই স্টার্টেড দিস জব 2 months ago, আমরা 2 সপ্তাহ পরে ছুটি পাবো। উই উইল গেট আ ভ্যাকেশন 2 weeks লেটার, উই উইল গেট এ ভ্যাকেশন 2 weeks লেটার, আমরা 2 সপ্তাহ পরে ছুটি পাবো। উই উইল গেট এ ভ্যাকেশন, আমরা ছুটি পাবো 2 weeks লেটার, 2 সপ্তাহ পরে। কয়েকদিন আগে আমি তাকে দেখেছি, কয়েকদিন আগে আমি তাকে দেখেছি। আই স হার আ ফিউ ডেজ আগো, আই স হার এ ফিউ ডেজ এগো, অনেক আগে তারা এই বাড়িতে থাকতো। দে ইউজ টু লিভ ইন দিস হাউস, এই যে দেখেন একটা ব্যবহার রুল বলেছিলাম, অতীতে নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করতে হয়, ইউএসইডি। দে ইউজ টু লিভ ইন দিস হাউস ফর আ লং টাইম, আমি 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 hours, আগামীকাল নাগাদ তোমার রিপোর্ট জমা দাও। সাবমিট ইউর রিপোর্ট বাই টুমরো, আজ সকালে আমি ব্যায়াম করেছি, আজ সকালে আমি ব্যায়াম করেছি বা করেছিলাম। আই হ্যাভ এক্সারসাইজড আর্লিয়ার টুডে, পরে আমি তোমার সাথে কথা বলবো। আই উইল টক টু ইউ লেটার টুডে, আই উইল টক টু ইউ লেটার টুডে। দিনে একবার ওষুধ খাওয়া উচিত, তোমার দিনে একবার ওষুধ খাওয়া উচিত। ইউ শুড টেক দ্য মেডিসিন অনস আ ডে, ইউ শুড টেক দ্য মেডিসিন অনস আ ডে। আমি সপ্তাহে 2 বার রান্না করি। আই কুক টুয়াইস আ উইক, আমি সপ্তাহে 2 বার রান্না করি। আই কুক, আমি রান্না করি, টুয়াইস এ উইক। যদি বলা হয় কেন তুমি 2 বার রান্না করো, ফর মাই বিজনেস, আমার ব্যবসার জন্য বা আমার ব্যস্ততার জন্য। হ্যাঁ, আই ডোন্ট গেট টাইম, এনাফ টাইম, ফর দিস রিজন আই কুক টুয়াইস আ উইক। আমরা মাসে 3 বার সিনেমা দেখি। উই ওয়াচ মুভি থ্রাইস, এই 3 টাইমকে বলা হয় থ্রাইস। উই ওয়াচ মুভি থ্রাইস আ মান্থ, সে বছরে 4 বার দেশে যায়, সে বছরে 4 বার দেশে যায়। হি গোজ টু হিজ কান্ট্রি 4th টাইম অফ এ ইয়ার, 4 times আ ইয়ার, সে বছরে 4 বার দেশে যায়। দেখেন এখানে এই সংক্রান্ত আরো অনেক ধরনের ওয়ার্ড দিয়েছি। নিচে কথা বলার জন্য ব্যবহারযোগ্য 50টি প্রাসঙ্গিক প্রফেশনাল ফ্রেজ দেয়া হলো। টেবিলের উপর, অন দ্য টেবল, দরজার কাছে, এট দ্য ডোর, মাঠের মধ্যে, ইন দ্য ফিল্ড। এইগুলা কিন্তু না জানলে, এই প্রেপোজিশনাল ফ্রেজ গুলো যদি না জানা যায়, বাক্য গঠন করতে গেলে দেখবেন আমরা 2টা 5টা সেন্টেন্স বলার পরে আমাদেরকে থেমে যেতে হয়, আমরা আর পারি না। কেন পারি না? কারণ আমাদের এই লিঙ্কার্স, কানেক্টরস, বিভিন্ন রকমের ফ্রেজ, এইগুলা কিন্তু আমাদের জানা থাকে না, যার কারণে আমরা বাক্য গঠন করতে পারি না। সমুদ্রের উপর, অন দ্য সি, গাছের নিচে, আন্ডার দ্য ট্রি, ঘরের মধ্যে, ইন দ্য রুম, কোনায়, এট দ্য কর্নার, ছাদের উপর, অন দ্য রুফ, বাগানের মধ্যে, ইন দ্য গার্ডেন, নদীর ধারে, বাই দ্য রিভার, স্টেশনে, এট দ্য স্টেশন। যদি বলা হয় তারা স্টেশনে এই মাত্র নেমেছে, তাহলে এখানে এট দ্য স্টেশন, স্টেশনে। দেয়ালের উপর, অন দ্য অল, বইয়ের মধ্যে, ইন দ্য বুক, এখানে অন হবে না কিন্তু, ইন দ্য বুক, বইয়ের মধ্যে। মধ্যে বা ভিতরে বোঝালে ইন বসে। রুমের মধ্যে, ইন দ্য রুম, বইয়ের মধ্যে, ইন দ্য বুক। জানালার পাশে, এট দ্য উইন্ডো। মাটির উপর, অন দ্য গ্রাউন্ড, মাটির উপর কি হবে, অন দ্য গ্রাউন্ড। আকাশে, ইন দ্য স্কাই। সেতুর নিচে, আন্ডার দ্য ব্রিজ। মেঝেতে, অন দ্য ফ্লোর। পানির মধ্যে, ইন দ্য ওয়াটার বা ইন ওয়াটার। রাস্তায়, অন দ্য স্ট্রিট। দেখেছেন এইগুলো আপনারা পড়বেন, এইগুলা দিয়ে মুখস্থ করে। এখানে দেখেন আমি 50টা এই প্রেপোজিশনাল ফ্রেজ দিয়েছি, এখান থেকে 50টা থেকে যদি 50টা না পারেন, আপনি 30টা, 20টা, 15টা, মোটে না পারলেও আপনি 10টা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে 10টা বাক্য করবেন। অন দ্য টেবিল, এইটা দিয়ে একটা বাক্য করা যায়, বইটা টেবিলের উপর রাখো, দয়া করে বইটা টেবিলের উপর রাখো, রাখো। প্লিজ কিপ দ্য টেবল অন, প্লিজ কিপ দ্য বুক অন দ্য টেবল। দরজার কাছে যাও, প্লিজ গো টু এট দ্য ডোর। মাঠের মধ্যে, ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠের মধ্যে বসে আছে। তারপর দেখেন সমুদ্রের উপর, অন দ্য সি, গাছের নিচে, আন্ডার দ্য ট্রি। আমরা এই গ্রীষ্মের সময়
গাছের নিচে বসে গরমের সময় আমরা বিশ্রাম নেই, তাই না? তাহলে এটা কি বলবেন? আন্ডার দ্য ট্রি। কি বলতে হবে বলেন? আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তারপর দেখেন দ্বীপের উপর, অন দ্য আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, অন দ্য আইল্যান্ড। মোড়ে, এট দ্য ক্রস রোড, আগুনের পাশে। বাই দ্য ফায়ার প্লেস। ফায়ার প্লেস মানে হচ্ছে কি? বাই দ্য ফায়ার প্লেস, আগুনের পাশে। হাসপাতালে, ইন দ্য হসপিটাল। সমুদ্র তটে, অন দ্য বিচ, অন দ্য সি বিচ। বিছানার নিচে, আন্ডার দ্য বেড। সেতুর উপরে, অন দ্য ব্রিজ। তাহলে দেখছেন এইগুলা যদি পূর্ব থেকে না জানা থাকে বাক্য গঠন করা যায় না। এই যে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে একটু বাক্য করি। অ্যাডভার্ব, প্রত্যেকটা শেষে অ্যাডভার্ব থাকবে। আমি দ্রুত দৌড়াই, আই রান ফাস্ট। কি হবে বলেন? আমি দ্রুত দৌড়াই, আই রান ফাস্ট। সে ধীরে হাঁটে, হি ওয়াকস স্লোলি। তারা জোরে কথা বলে, দে স্পিক লাউডলি। তুমি সুন্দরভাবে গাও, ইউ সিং বিউটিফুলি। আমরা সাবধানে কাজ করি, উই ওয়ার্ক কেয়ারফুলি। এই কেয়ারফুলি, বিউটিফুলি, কুইকলি, এগুলা কিন্তু অ্যাডভার্ব। তো এরপর আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। যেমন আমি বইটি দ্রুত পড়ি, প্রথম বাক্য কি ছিল? আমি দ্রুত দৌড়াই, কিন্তু এখানে মাঝখানে একটা অবজেক্ট এনেছি, আমি বইটি দ্রুত পড়ি, আই রিড দ্য বুক কুইকলি। আই রিড দ্য বুক কুইকলি। এইখান থেকে আপনাদেরকে দিয়ে একটু রিড আউট করাই, দেখি কে রয়েছেন প্লিজ। হানিফ খান, একটু আনমিউট করবেন। সবাই না, তাই বলে সবাই আনমিউট করবেন না, অনেকেই রয়েছেন ক্লাসে। হ্যালো, আপনার পাশে শব্দ হচ্ছে, পাশে যার শব্দ হচ্ছে তিনি পড়তে পারবেন না, নিঃশব্দে যে পড়তে পারবেন। জয়নাব, আপা একটু আনমিউট করেন তো, এইগুলো একটু পড়তে হবে, এই বাক্যগুলো পড়েন। আমি দ্রুত বইটি পড়ি, সে কাজটি মনোযোগ দিয়ে করে, তারা সমস্যাটি সহজভাবে সমাধান করে। তুমি গানটি সুন্দরভাবে গাও, আমরা গল্পটি সাবধানে বলি। এই বাক্যগুলো পড়েন। জয়নাব আপা একটু আনমিউট করেন। ক্যান ইউ হেয়ার মি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এগুলো স্যার, পড়ে ফেলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাক্যগুলো পড়েন, এই ডান পাশ এবং বাম পাশ উভয়ই পড়েন। আমি বইটি দ্রুত পড়ি, আই রিড দ্য বুক কুইকলি। সে কাজটি মনোযোগ দিয়ে করে, হি ডাজ দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি। তারা সমস্যাটি সহজভাবে সমাধান করে, দে সলভ দ্য প্রবলেম ইজিলি। তুমি গানটি সুন্দরভাবে গাও, ইউ সিং দ্য সং বিউটিফুলি। আমরা গল্পটি সাবধানে বলি, উই টেল দ্য স্টোরি কেয়ারফুলি। সে বই পড়ে চুপচাপ, হি রিডস বুক কোয়েটলি। আমি ভাত ধীরে খাই, আই ইট রাইস স্লোলি। তারা সিনেমা দেখে তাড়াতাড়ি, দে ওয়াচ মুভিজ কুইকলি। সে চিঠি লেখে মনোযোগ দিয়ে, শি রাইটস দ্য লেটার অ্যাটেন্টিভলি। সে চিঠি লেখে যত্ন সহকারে, শি রোট দ্য লেটার কেয়ারফুলি। তাহলে এই যে বাক্যগুলো করলাম, এর পরবর্তীতে একটা রুল দিয়ে করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ। আমি একটু আগে যে প্রেপোজিশনাল ফ্রেজ গুলো বলেছি, সেই প্রেপোজিশনাল ফ্রেজ গুলো এখানে ব্যবহার করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ। আমি বইটি টেবিলের উপর রাখলাম, সে তার ব্যাগটি মেঝেতে রাখলো, তারা গাড়িটি গ্যারেজে পার্ক করে রাখলো। এইগুলো একটু পড়েন তো, এই বাক্যগুলা। আমি বইটি টেবিলের উপর রাখলাম, আই পুট দ্য বুক অন দ্য টেবল। সে তার ব্যাগটি মেঝেতে রাখলো, হি প্লেসড হিজ ব্যাগ অন দ্য ফ্লোর। তারা গাড়িটি গ্যারেজে পার্ক করলো, দে পার্কড দ্য কার ইন দ্য গ্যারেজ। তুমি খাবারটি ফ্রিজে রেখেছো, ইউ কেপ্ট দ্য ফুড ইন দ্য ফ্রিজ। আমরা কাগজটি ব্যাগে রাখি, উই কিপ দ্য পেপার ইন দ্য ব্যাগ। আমি ব্যাগটি মেঝেতে ফেললাম, আই ড্রপড দ্য ব্যাগ অন দ্য ফ্লোর। তারা পোস্টারটি দেওয়ালে টানালো, they hung the poster on the wall. সে কলমটি ডেস্কের উপর রাখলো, সে কলমটি ডেস্কের উপরে রাখলো। তাহলে হি কেপ্ট দ্য পেন অন দ্য ডেস্ক। হ্যাঁ, অন দ্য ডেস্ক, সেটা এখানে দেয় নাই। অন দ্য ডেস্ক। এখানে দেখেন আরো কিছু রুল সংযোজন করা হয়েছে একেবারে শেষে। যেমন এই গত যে রুলটা একটু আগে যেটা বললেন, শেষে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে প্রেপোজিশনাল ফ্রেজের পরে আরেকটা অ্যাডভার্ব থাকবে। প্রেপোজিশনাল ফ্রেজের পরে শেষে একটি অ্যাডভার্ব থাকবে। ফ্রিকোয়েন্টলি, স্লোলি, কুইকলি, হ্যাপিলি, এই ধরনের শব্দ থাকবে। কেমন দেখেন, আমি স্কুলে খুব দ্রুত যাই, আমি স্কুলে খুব দ্রুত যাই। আই গো টু স্কুল ভেরি কুইকলি। সে তার ঘরে ধীরে ধীরে ঢোকে, হি এন্টার্স হিজ রুম স্লোলি। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট কি? আই, প্রথম বাক্য খেয়াল করেন, আই। তারপর ভার্ব কি? গো। তারপর প্রেপোজিশনাল ফ্রেজ কি? টু স্কুল। তারপর এখানে অ্যাডভার্ব বসেছে ভেরি কুইকলি, রুম স্লোলি, স্লোলি,
ফ্রিকোয়েন্টলি, হ্যাপিলি। হ্যাঁ, তা এই বাক্যগুলো প্রথম থেকে পড়েন। আমি স্কুলে খুব দ্রুত যাই। আমি স্কুলে খুব দ্রুত যাই। আই গো টু স্কুল ভেরি কুইকলি। সে তার ঘরে ধীরে ধীরে ঢুকে। হি এন্টার্স হিজ রুম স্লোলি। তারা বাজারে প্রায় যায়। দে গো টু দ্য মার্কেট ফ্রিকুয়েন্টলি। তুমি আনন্দের সাথে বাড়িতে থাকো। ইউ লিভ এট হোম হ্যাপিলি। আমরা মাঝে মাঝে সমুদ্র ভ্রমণ করি। উই ট্রাভেল টু দ্য সি অকেশনালি। সে আরাম করে চেয়ারে বসেছিল। শি সেট অন দ্য চেয়ার কমফোর্টেবলি। পাখিটি শান্তভাবে ঢালে বসেছিল। দ্য বার্ড সেট অন দ্য ব্রাঞ্চ পিসফুলি। কুকুরটি বিছানার নিচে নিশ্চিন্তে শুয়েছিল। দ্য ডগ লাই আন্ডার দ্য বেড কমফোর্টেবলি। তারা তাড়াতাড়ি পুলিশের পাশে বসেছিল। দে সেট বাই দ্য পুল কুইকলি। তারা তাড়াতাড়ি পুলের পাশে বসেছিল। দে সেট বাই দ্য পুল কুইকলি। বাচ্চাটি হাসতে হাসতে, জি স্যার, কুইকলি। বাচ্চাটি হাসতে হাসতে টেবিলের উপর বসেছিল। দ্য চাইল্ড স্যাট অন দ্য টেবিল লাফিং। লাফিং, হ্যাঁ, লাফিং। আচ্ছা, যদি বলা হয় মেয়েটি নাচিতে নাচিতে এসেছিল, তখন কি হবে? মেয়েটি নাচিতে নাচিতে এসেছিল, দ্বিরুক্ত শব্দ। কিভাবে বলবেন? দ্য গার্ল, কি হবে বলেন? দ্য গার্ল কেম বাই ডান্সিং। বাই ডান্সিং না, দ্য গার্ল কেম ডান্সিং। এর অর্থ হচ্ছে বালিকাটি নাচিতে নাচিতে এসেছিল। সে হাসিতে হাসিতে এলো। হি কেম লাফিং। হি কেম লাফিং। এখানে যেমন বাংলায় দুইবার হাসিতে হাসিতে, নাচিতে নাচিতে, ইংলিশে কিন্তু ওখানে দুইবার হবে না, ওখানে একবার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো দেখেন, এই রুলগুলো আমরা প্রতিনিয়ত কথা বলে থাকি। যেমন সে চর্চার মধ্যে ঢুকে পড়েছে, অর্থাৎ সে এখন ইংরেজি এতই চর্চা করছে, চর্চার মধ্যে ঢুকে পড়েছে। আমরা একটি বড় ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। তুমি কেন সব সময় সমস্যায় জড়াও? সে রাজনীতিতে প্রবেশ করেছে। আমি একটি নতুন বইয়ের গল্পের মধ্যে ঢুকে গেছি। আমরা কিভাবে এই ঝামেলার মধ্যে ঢুকে গেলাম? সে মারামারিতে জড়িয়ে পড়লো। দেখেন, এখানে মিক্সচার বাক্য। কখনো আমি ইন্টারোগেটিভ দিয়েছি, কখনো অ্যাসার্টিভ দিয়েছি, কখনো নেগেটিভ দিয়েছি। কেন দিচ্ছি? কারণ আমরা ক্লাস করতে করতে এখন কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমাদের অনেক আইটেম কিন্তু আমাদের প্রয়োজন হয় কথা বলতে গেলে, সেগুলো আমরা শিখেছি। এখন প্র্যাকটিক্যালি আমরা এটা ব্যবহার করব। আপনারা আজকে যারা এই ক্লাসটিতে রয়েছেন, আমার কাইন্ডলি তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই বাক্য থেকে নতুন নতুন বাক্য আপনারা তৈরি করবেন। সে চর্চার মধ্যে ঢুকে পড়েছে। হি হ্যাজ গটেন ইনটু প্র্যাকটিস। কত সুন্দর একটা বাক্য। আপনি দেখেন তো, এটা বলার আগে আপনি কি পারতেন? এটা তো আমি বলে দিয়েছি, তাই পারছেন। হি হ্যাজ গটেন ইনটু প্রাইস। এখানে গটেন হলো কেন, হ্যাজ কেন হলো? এই যে চর্চার মধ্যে ঢুকে পড়িয়ে আছে বা পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। সাবজেক্ট প্লাস গেটস অথবা গেট, তারপর গেট ইনটু অথবা গটেন ইনটু বা গট ইনটু দিবেন, তারপর শেষে নাউন দিতে হবে। হি হ্যাজ গটেন ইনটু প্র্যাকটিস। এই হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো বাক্যে বসলে তারপর ভার্বের V3 বসে। তুমি কেন সব সময় জড়াও? হোয়াই ডু ইউ অলওয়েজ গেট ইনটু ট্রাভেল? সে রাজনীতিতে প্রবেশ করেছে। হি হ্যাজ গটেন ইনটু পলিটিক্স। দেখেন, এই গেট ইনটু মানে হচ্ছে জড়ানো, বা গেট ইনটু মানে কোনো কিছুতে প্রবেশ করা। যেমন আমি বাসে উঠি, আই গেট ইনটু বাস। গেট ডাউন ফ্রম দ্য বাস। তো সে রাজনীতিতে প্রবেশ করেছে। হি হ্যাজ গটেন ইনটু পলিটিক্স। আমি একটি নতুন বইয়ের গল্পের মধ্যে ঢুকে গেছি। আই গেট ইনটু দ্য স্টোরি অফ এ নিউ বুক। আমরা কিভাবে এই সমস্যার মধ্যে ঢুকে গেলাম? হাউ ডিড উই গেট ইনটু দ্য মেস? মেস মানে হচ্ছে এখানে ঝামেলা। তারপর দেখেন, সে মারামারিতে জড়িয়ে গেল। হি গট ইনটু এ ফাইট। হি গট ইনটু এ ফাইট। এখানে আমার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেটস ইনটু প্লাস নাউন। সাবজেক্ট প্লাস গেটস ইনটু প্লাস নাউন। এইভাবে আমরা এইটা দেখেন, কাউকে দ্বারা কোনো কিছু করানো। আমি যখন আপনাদের পজিটিভ ভার্বের ক্লাস নিয়েছিলাম, যারা ক্লাসটাতে ছিলেন তারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। আমি আমার চুল কেটে নিয়েছি। তুমি কি তোমার গাড়িটি ধুয়ে নিয়েছো? আমি আমার মোবাইলটি সারাই করিয়েছি। আমি আমার বাড়িটির দেওয়ালে রং করিয়েছি। মা শিশুকে ভাত খাইয়েছে। আমি তাকে কিছু টাকা ধার দিয়েছি। এটা না, সে আমার দ্বারা উপকৃত হয়েছে। বা এভাবে আরো বলা যায় যে আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়েছি। কি বললাম? আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়েছি। তো আমি আমার চুল কেটে নিয়েছি। আই গট মাই হেয়ার কাট। তুমি কি তোমার গাড়িটি ধুয়ে নিয়েছো? ডিড ইউ গেট ইউর কার ওয়াশড? ডিড ইউ গেট ইউর কার ওয়াশড? তুমি কি তোমার গাড়িটি ধোয়া অবস্থায় পেয়েছো? তো বাংলাটা সাজিয়ে বললে এমন শোনা যায়, তুমি কি গাড়িটি ধুয়ে নিয়েছো? আমি আমার মোবাইল সারাই করিয়েছি। আমি তো নিজে করতে পারি না, মেকানিক দিয়ে এটা করিয়েছি। কি হবে? আই হ্যাভ গট মাই মোবাইল রিপেয়ার্ড।
দেখেছেন? তাহলে এই বাক্যগুলো না জানলে আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন না। সারা জীবন যদি শুধু গ্রামার শিখতে থাকেন, প্র্যাকটিস না করলে হবে না। আই ইট, আমি খাই, আমি খেয়েছিলাম, আই এট, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তো এখানে আই ইট না দিয়ে আপনি প্লে ব্যবহার করতে পারেন, আই প্লে, আমি খেলি, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলবো, আই উইল প্লে। আমি তো সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করতে পারেন। কি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। দেখেছেন? প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভে ডোন্ট, আর ফিউচার ইনডেফিনিটের নেগেটিভে ওন্ট। কখন ওন্ট বসে, কখন ডোন্ট বসে, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করতে হবে, বিশেষজ্ঞ হতে হবে। দেখবেন এখানে গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট রয়েছে, ব্রেন স্পেশালিস্ট রয়েছে, নিউরোলজিস্ট রয়েছে, তাই না, ইউরোলজিস্ট রয়েছে। ডাক্তারি বিদ্যায় কিন্তু বিভিন্ন রকমের এখানে আপনাকে স্পেশালিস্ট হতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও আমাদেরকে এই ভাষা বিশরদ হতে হবে, ভাষাবিদ হতে হবে। তো এটা হতে গেলে কি করতে হবে, এই সেন্টেন্স আপনাকে ভাঙতে হবে, সেন্টেন্স আপনাকে আবার জোড়া লাগাতে হবে। সাইকেল গ্যারেজের মেকানিক যেমন সেন্টেন্স ভেঙে ফেলে আবার সেন্টেন্স জোড়া লাগায়, আপনাদেরকেও সেইটা করতে হবে। কিভাবে করবেন দেখেন, আমি অনেকগুলো স্পোকেন রুল দেখালাম, এখন একটা ডায়লগ আপনাদেরকে একটু দেখাতে চাই। ডায়লগ না জানলে আমরা কখনোই কিন্তু কথা বলতে পারবো না। কনভারসেশন, আপনি ঢাকা শহরের রাস্তা ফুটপাথ দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনার সামনে দেখছেন একজন অস্ট্রেলিয়ান, একজন আমেরিকান, একজন ব্রিটিশ ম্যান, তারা কিন্তু বাংলাদেশ ভ্রমণে এসেছে। আপনার মনে মনে ইচ্ছা জাগছে যে আমি তাদের সাথে একটু ইংরেজিতে কথা বলতে যদি পারতাম কত ভালো লাগতো। তো ইংরেজিতে কথা বলতে গেলে তার কাছে গিয়ে আপনি কি বলবেন? প্রথমে বলতে হবে এক্সকিউজ মি ডিয়ার ব্রাদার অর সিস্টার। কি বলবেন? এক্সকিউজ মি। দেখেন, তারপর সে বলবে হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন। তারপর হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, সে বলবে আই এম ফ্রম অস্ট্রেলিয়া, আই এম ফ্রম আমেরিকা, আই এম ফ্রম নিউজিল্যান্ড, যে দেশ থেকে এসেছে। তারপর আপনি বলবেন হোয়াই হ্যাভ ইউ কাম টু বাংলাদেশ, আপনি কেন বাংলাদেশে এসেছেন? সে বলবে আই হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট। হ্যাঁ, টু ভিজিট, আমি ভ্রমণ করতে এসেছি, দর্শন করতে এসেছি বাংলাদেশ। তাহলে দেখেন এই যে বাক্যগুলা ডায়লগের আকারে হচ্ছে, কিভাবে? ডায়লগ আকারে, যে আপনি কেন এসেছেন, সে তার জবাব দিচ্ছে যে আমি ভ্রমণ করতে এসেছি, আমি বাংলাদেশ দেখতে এসেছি। তো এখানে আপনি একজন অতিথি বলছে তোমার নাম কি, হোয়াটস ইওর নেম। একজন তার নাম সবুজ, সে বলছে আমার নাম সবুজ, মাই নেম ইজ সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ, হোয়াট ডু ইউ ডু সবুজ। সবুজ বলছে আমি পড়াশোনা করি, আই ডু স্টাডি। দেখেন, আই ডু স্টাডি। অতিথি বলছে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, হুইচ ক্লাস আর ইউ ইন। তাহলে সবুজ বলছে সপ্তম শ্রেণীতে, ইন ক্লাস 7। অথবা বড় করে বলা যায় আই রিড ইন ক্লাস 7, আই রিড ইন ক্লাস 7। সবুজ বলছে, সরি, অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো। সবুজ বলছে আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। সবুজ কি বলছে? আমি ঢাকা মডেল স্কুলে পড়ি, আই রিড ইন ঢাকা মডেল স্কুল। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? প্রায় 2.5 মাইল দূরে। তোমার ক্লাস কখন শুরু হয়? সকাল 10টায় শুরু হয়। তুমি বাসা থেকে কখন বের হও? তুমি বাসা থেকে কখন বের হও? এই যে দেখেন, প্রশ্ন করেছে, প্রশ্ন ছুড়ে দিয়েছে, কখন বের হও, ক্লাস কখন শুরু হয়, তোমার বাসা থেকে স্কুল কত দূরে, তোমার স্কুল কয়টায় ছুটি হয়। এই যে কত, কয়টায়, এই WH ওয়ার্ডের ব্যবহার যদি না জানি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। দেখেন, এখানে আপনাদের জন্য এই বাংলার পাশাপাশি ইংলিশ অ্যান্সারটাও আমি দিয়ে রেখেছি। গেস্ট বলছে হোয়াটস ইওর নেম, সবুজ বলছে মাই নেম ইজ সবুজ। গেস্ট বলছে হোয়াট ডু ইউ ডু, সবুজ বলছে আই ডু স্টাডি। গেস্ট বলছে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, ডু ইউ রিড ইন, সবুজ বলছে আই রিড ইন ক্লাস 7। অথবা শুধু এটা বলা যায়, যখন ফরেনাররা কথা বলে ওরা কিন্তু ইনফর্মাল শর্ট ইংলিশ ব্যবহার করে, ক্লাস 7, ক্লাস 7। ওরা কিন্তু আই রিড ইন ক্লাস 7 এত দূর বলতে যায় না। গেস্ট বলছে ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, কোন স্কুলে তুমি পড়ো? সবুজ বলছে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। গেস্ট বলছে ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার, তুমি কতদিন ধরে এই স্কুলে পড়ছো? সবুজ বলছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 ইয়ার্স। সবুজ কি বলছে? আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 ইয়ার্স। গেস্ট বলছে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস, হাউ ফার কত দূর, ইজ ইউর স্কুল তোমার স্কুল হয়, ফ্রম ইউর হাউস তোমার বাসা থেকে, তোমার বাড়ি থেকে। সেন্টেন্সের গঠন প্রণালীটা দেখেন, হাউ ফার কত দূর, প্রথমে একটা WH ওয়ার্ড বসিয়েছি, তারপর একটা ভার্ব দিয়েছি। হাউ ফার ইজ ইউর স্কুল, কত দূর তোমার স্কুল,
ফ্রম ইউর হাউস, তোমার বাড়ি থেকে। সবুজ বলছে নিয়ার 2 মাইলস, নিয়ার 2.5 মাইলস, হ্যাঁ প্রায় 2.5 মাইলের কাছাকাছি। গেস্ট বলছে হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, কখন তোমার ক্লাস শুরু হয়? সবুজ বলছে at 10 o'clock ইন দ্য মর্নিং। তো দেখেন এই যে বিষয়টা আমি দেখাচ্ছি, সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, ডায়লগ কিভাবে করতে হয়। ডায়লগ না জানলে আপনি শুধু শিখেই যাবেন, পড়েই যাবেন। নিজে চেষ্টা করতে হবে, এইভাবে ডায়লগ করতে হবে। নিজের ভিতরে দুইজনকে সৃষ্টি করতে হবে, আপনি আপনার এক বন্ধু। আমি স্কুলে যাই, ও বলবে না আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? ও বলবে হ্যাঁ আমি স্কুলে যাই। আমি কি স্কুলে যাই না? এই যে দেখেন একটা ভার্ব দিয়ে 30টা বাক্য। এটা আমি প্রত্যেকটা ক্লাসে এই শীটটা আমি দেখিয়ে থাকি এবং দিয়েও থাকি। যারা আমার ক্লাসটা নতুন করছেন বা প্রবাসী যারা রয়েছেন, ঈদের ভিতরে বা ঈদের পরেই যদি আপনারা কেউ স্পোকেন পার্সোনাল স্পোকেন ব্যাচ করতে চান, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের যে ক্লাসগুলা, যে শিটগুলা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আমাদের সোহাগ স্যারের লেখা যে বইটা, এই বইয়ের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টার সিকুয়েন্স অনুসারে দেওয়া আছে। বইটা একবার পড়ে দেখবেন। বাজারে প্রচলিত গ্রামার বইতে দেখেন এখানে নিউজ পেপার আমরা অনেকেই পড়ি, তাই না? নিউজ পেপার রিলেটেড অনেক শব্দ এই বইয়ের ভিতরে দেওয়া আছে। ধর্মীয় সংক্রান্ত, রাজনৈতিক সংক্রান্ত অনেক শব্দ কিন্তু আমরা এখানে নতুন শব্দ সংযোজন করেছি এক একটা সিকুয়েন্স অনুসারে, এলোমেলো ভাবে না। তো এখানেও কিন্তু আপনারা এই স্পোকেন ব্যাচ বা আমাদের বইয়ের ভিতরে যে কোনো মানে সমস্যার কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বইটা অর্ডার করার জন্য হলেও বা স্পোকেন ইংলিশটা যারা চেষ্টা করছেন অনেক জায়গা থেকে কিন্তু পারছেন না, বা যদি ফ্লুয়েন্সিটা আনতে চান অল্প সময়ের ভিতরে, তাহলেও কিন্তু আপনারা এই জায়গাতে ক্লাসটা করতে পারেন। ঈদের ভিতরেও করাবো, ঈদের পরেও শুরু করব, ঈদের ভিতর থেকেই শুরু করব, যেহেতু এখন আমাদের সবার ছুটি চলছে। প্রবাসীরা যারা ক্লাস করছেন আমার নাম্বারটা নিয়ে রাখবেন, কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী, আজকে হচ্ছে বুধবার তাই না? বৃহস্পতিবার ক্লাস করাবো না, শুক্রবার ক্লাস করিয়ে আপনাদের ছুটি দিব। ঈদের ছুটি শুরু হবে শুক্রবার ক্লাস হওয়ার পর থেকে। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট। আর যদি কারো প্রয়োজন হয় স্পোকেনের জন্য বা রিটেন ইংলিশ যাই বলেন না কেন, বেসিকে যারা খুবই দুর্বল, টেন্স, সেন্টেন্স, লেটার, অ্যালফাবেট, সিলেবল থেকে শুরু করতে চান, বাক্য সাজাতে পারছেন না, তারা কিন্তু এই বড় ব্যাচের ভিতরে বা যখন আমি মিউট আনমিউট করি সবাই কিন্তু প্রশ্ন করার সুযোগ পায় না। তো 3-4 জনের পার্সোনাল ব্যাচে যদি ক্লাস করতে চান, খুব ভালোভাবে শুরু থেকে শুরু করতে চান, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। দিস ইজ দ্য মোবাইল নাম্বার। দ্যাটস অল ফর টুডে, গুড নাইট।